ট্রিক্সটা কি মনে রাখবে, সিআইডি। সিআইডি নামটা মনে রাখাটা খুব সহজ, সেটা ড্র করি। ঠিক আছে, দেখো প্রথমেই যে কাজটা করবে, হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে WBCS অপশনাল জুলজির একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং এই কোশ্চেনটা লিখতে গেলে তোমাদেরকে কোন ছবি আঁকতে হবে, ছবিটা তোমরা কি করে ইজিলি আঁকবে সেটা আমি এখানে এঁকে তোমাদের কিন্তু দেখিয়ে দেবো, যাতে পরীক্ষাতেও সেই প্রসেসে আঁকলে খুব সহজে কম সময়ে কিন্তু তোমরা ছবিটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তো দেখতে থাকো ক্লাসটা। যদি ভালো লাগে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেখো কোশ্চেনটা কি, স্টেট দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ সেপ্টাল নেফ্রিডিয়াম ইন অ্যানিলিড। ঠিক আছে, অ্যানিলিডের বলেছে যে সেপ্টাল নেফ্রিডিয়াম সম্বন্ধে তার গঠন এবং কাজ সম্বন্ধে তোমাদেরকে লিখতে হবে। এটা একটা 4 মার্কসের কোশ্চেন ছিল। এখানে কিন্তু পরীক্ষায় অ্যানিলিড না থেকে আর্থওয়ার্মও থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা তো দেখো প্রথমে দেখো এই যে সেপ্টাল নেফ্রিডিয়াম অ্যানিলিডের, এটা জানতে গেলে সেপ্টাল নেফ্রিডিয়াম কোথায় থাকে এটার জন্য তোমাকে কি ছবি ড্র করতে হবে, আগে আমরা সেটা ড্র করি। ঠিক আছে, দেখো প্রথমেই যে কাজটা করবে, প্রথমে লিখে নাও চেষ্টা করবে এটার সঙ্গে এটা যেন এক লেভেলে থাকে। হলো, এবারে আমরা মেইন পার্টে চলে আসছি। দেখো প্রথমে কি করবে, প্রথমে এখানে একটা গোল দেবে। ঠিক আছে, এবারে গোল দেওয়ার পরে এরকম ভাবে একটা সেগমেন্ট নামবে। ঠিক আছে, এরকম ভাবে একটা সেগমেন্ট নামার পরে আবার একটা সেগমেন্ট নামবে মোটামুটি নাম্বার 4 পর্যন্ত। তারপরে সরুভাবে এটা নেমে আসবে নাম্বার 9 পর্যন্ত। বোঝা গেল? আচ্ছা, একটু 9 এর বেশি হয়ে গেল, এই 9 এর আগে পর্যন্ত। এবার এখানে একটা রাউন্ড হবে, দেন আবার একটু সরুভাবে নেমে আসবে, ঠিক আছে। আচ্ছা এবারে আমরা প্রত্যেকটা পার্টকে কালার দেব, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। একদম উপরের পার্টটাকে আমরা কি দিলাম, রেড কালার। নেক্সট এটাকে একটা কালার দিলাম, এক একটা সেগমেন্ট এক একটা কালার। ঠিক আছে, দেখো যদি ছবিটা আমি তোমাদের শুধু দিয়ে দিতাম তাহলে এটা কিভাবে আঁকা যায় এটা অনেকে বুঝতে পারতাম না, যে কিভাবে আঁকলে সুবিধা হবে। তোমরা চাইলে তোমাদের মতো করে আঁকতে পারো, বাট আমি আমার মতো করে দেখিয়ে দিচ্ছি, যদি ভালো লাগে এইভাবে খাতায় ড্র করতে পারো। আচ্ছা তারপরে ধরো যেটা নর্মাল নেমে আসছে সেটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। আচ্ছা তার আগে একটা জিনিস দেখিয়ে দিই, দেখো এখানে দেখতে পেয়েছো যে ছবিটা, এই ছবির সঙ্গে কিন্তু মিল রয়েছে। ঠিক আছে, এই যে দেখো এই পার্টটা হলো মাউথ, বাক্কাল ক্যাভিটি, ফ্যারিংস, ইসোফেগাস। আমরা মাউথ, বাক্কাল ক্যাভিটি, ফ্যারিংস কালার করে ফেলেছি, এবার ইসোফেগাসটা আমরা কালার করছি। এই যে দেখো ব্ল্যাকটা হলো ইসোফেগাস। ঠিক আছে, ইসোফেগাস কালার কমপ্লিট। দেন আসছে দেখো গিজার্ড, দেখতে পাচ্ছ? দেন আসছে হলো গিজার্ড, এটাকে আরেকটা কালার দিই।
দেন এখানে আসছে স্টমাক, আর লাস্ট এখানে আসছে হলো ইন্টেস্টাইন। ঠিক আছে, এইবারে আমরা সেগমেন্টগুলো ড্র করব। সেগমেন্টগুলো কিভাবে ড্র করব দেখো। হলো, এখানে সেগমেন্টগুলো আমরা ড্র করে দিলাম। এবারে দেখো কি হবে, এবারে এই জায়গা থেকে একটা পাইপ মতো বেরোবে এবং সেটা চলে আসবে সেগমেন্ট 6 পর্যন্ত। ঠিক আছে, তো পাইপটাকে আমরা একটু কালার করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। সেম ভাবে এখান দিয়েও একটা পাইপ বেরিয়ে আসবে সেগমেন্ট 6 পর্যন্ত। ক্লিয়ার? আচ্ছা, এবারে আরেকটা পাইপ মতো বেরোবে কোন জায়গা থেকে? প্যারিংসের জায়গা থেকে। আমরা পয়েন্টিং গুলো পরে করছি, আগে জিনিসগুলো কমপ্লিট করে নিই। প্যারিংস থেকে এটা বেরিয়ে চলে আসবে হলো 5 পর্যন্ত। এখান থেকেও বেরিয়ে চলে আসবে 5। আরেকটা বেরোবে, সেটা একদম ছোট্ট 4 পর্যন্ত। আচ্ছা, 5টাকে আমরা একটু গ্যাপে তৈরি করি, তাহলে আমাদের ছবিটা ড্র করতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা কি করব? এবারে হলো সেগমেন্টগুলোকে জয়েন করে দেব। ঠিক আছে, তো সেগমেন্টগুলো একটু রেড দিয়ে জয়েন, আচ্ছা ব্ল্যাক দিয়ে জয়েন করি। তো হলো এটুকু। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখো তো এই হলো ছবি। আচ্ছা এবারে নিচের এইখানে এরকম ভাবে দাগ দাগ দেবে। আর এখানে হবে ডট ডট। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা কি, এবারে আমরা পয়েন্টিং এ চলে যাব। দেখো পয়েন্টিংটা দেখো একদম উপরে রেড কালার, কি এটা? মাউথ। ঠিক আছে, আচ্ছা মাউথের পরে আসছে আচ্ছা এবারে আমরা 1 2 গুলো মুছে দিতে পারি, থাক পরে মুছছি। মাউথের পরে আসছে বাক্কাল ক্যাভিটি। এই যে ব্লু জায়গাটা, এটা হলো বাক্কাল ক্যাভিটি। ঠিক আছে, নেক্সট এই পার্টটাকে বলা হচ্ছে ফ্যারিংস। ঠিক আছে, এই পার্টটাকে বলা হচ্ছে হলো ফ্যারিংস। এবারে এই যে 3টে ডাক্ট রয়েছে,
এই তিনটে ডাক্টকে কি বলা হচ্ছে? ডাক্ট অফ ফ্যারিংস। ঠিক আছে, তিনটে ডাক্টকে বলা হচ্ছে ডাক্ট অফ ফ্যারিংস। এবারে এই যে তিনটে গোল মতো রয়েছে, এটাকে কি বলা হচ্ছে? ডাক্ট অফ ফ্যারিংস। এটাকে বলা হচ্ছে ডাক্ট অফ ফ্যারিংস। ঠিক আছে, আচ্ছা, এর ভেতরে যে রাউন্ড শেপ যেগুলো রয়েছে সেটাকে বলা হচ্ছে কি? ব্লাড গ্ল্যান্ড। ঠিক আছে, এবারে এই যে গ্যাপের যে জায়গাটা 9, 10 এগুলোকে বলা হচ্ছে হলো ইনটেগুমেন্টারি নেফ্রিডিয়া। ঠিক আছে, আচ্ছা, এবারে এই যে ডটের যে জায়গাটা এটাকে কি বলা হচ্ছে? ফরেটস অফ ইন্টেগুমেন্টারি নেফ্রিডিয়া। ঠিক আছে, আর এই যে রেড কালারের যেগুলো সেটাকে বলা হচ্ছে হলো সেপ্টাল নেফ্রিডিয়া। বোঝা গেল? এবারে দেখো এই যে টার্মগুলো দেখলে, ইনটেগুমেন্টারি, সেপ্টাল, ফ্যারিংস, হ্যাঁ, এগুলো দিয়ে কি হচ্ছে? এই নেফ্রিডিয়াটা তৈরি হচ্ছে। নেফ্রিডিয়া জিনিসটা কি? এটা হলো এক্সক্রিটরি সিস্টেম। ঠিক আছে, অ্যানলিটার এক্সক্রিটরি সিস্টেম, মানে ওয়েস্ট ম্যাটেরিয়াল, বডির ওয়েস্ট ম্যাটেরিয়াল বাইরে বার করে দিচ্ছে কে? নেফ্রিডিয়া। আমাদের বডিতে নেফ্রন যে কাজটা করছে, কিডনি যে কাজটা করছে, নেফ্রন যে কাজ করছে, সেই কাজটা কিন্তু অ্যানলিডিয়াতে কে করছে? নেফ্রিডিয়া। ঠিক আছে, আশা করছি ছবিটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো এক্সক্রিটরি সিস্টেম, ওই ছবিটাই এখানে আবার আমি একটু দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ নাম্বারিং করে দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবারে দেখো, আচ্ছা, এটা বলার আগে বলি, এই যে নেফ্রিডিয়া, দেখো নেফ্রিডিয়া হয় 3 টাইপস। কি কি? এক নম্বর হলো, দেখো এটা একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? মনে রাখবে সিআইডি। সিআইডি নামটা মনে রাখাটা খুব সহজ। এবারে ট্রিক্সটা হলো, ধরো সিআইডির হাতে একটা খুব জটিল, মানে কমপ্লেক্স কেস এসেছে। জটিল কেসটা প্রথমে ইজি ছিল, তারপরে জটিল হয়ে গেছে, বা প্রথমে জটিল ছিল পরে ইজি হয়ে গেছে। তো জটিল জিনিসটাকে আমরা কিভাবে বোঝাই? আমরা যদি একটা এখানে স্ট্রেট লাইন দিই, তাহলে আমরা এটাকে কি বলবো? সরল রেখা, ইজি, স্ট্রেট লাইন। ঠিক আছে, ইজি। কিন্তু যদি আমরা লাইনটাকে এরকম ভাবে কার্ভ করে দিই, তাহলে এটা কি? এটা কমপ্লেক্স। কেন? একটা গাড়িকে যদি স্ট্রেট লাইনে যেতে হয়, খুব ইজিলি স্মুথলি সে একটা স্পিড মেনটেন করে হাই স্পিডেও চলে যেতে পারবে। কিন্তু তাকে যদি কার্ভটাতে যেতে হয়, তাকে কিন্তু একটা স্পিড কন্ট্রোল করে কিন্তু যেতে হবে। তার মানে কি? এটা তার কাছে অনেক কমপ্লেক্স, এটা অনেক ইজি। তো সিআইডির হাতে একটা জটিল কেস এসেছে। তো প্রথমে কেসটা খুব জটিল ছিল, পরে ইজি হয়ে গেছে। তো জটিল আমরা কি করে করব? দেখো এখানে একটা কার্ভ করে দেব, সি এর নিচে একটা কার্ভ করে দেব, কি হয়ে যাবে? এস। আর পরে এটা সহজ হয়ে গেছে, ডি এর এখানে একটা লাইন করে দেব, হয়ে যাবে কি? এস আই পি। সিআইডিটা কে হয়ে গেল? এস আই পি। কেসটা জটিল ছিল, ইজি হয়ে গেল। বোঝা গেল? এস ফর সেপ্টাল নেফ্রিডিয়া। Number 2, I for integumentary nephridia. P for pharyngeal nephridia.
এই তিনটে ধরনের নেফ্রিডিয়া আছে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যেটা এসেছিল সেটা হলো সেপ্টাল নেফ্রিডিয়া। এবার এই দুটোও আসতে পারে বা হয়তো এসেছে, ঠিক আছে, কারণ আমি তোমাদেরকে, আচ্ছা তোমাদের হলো নিউ ব্যাচ কিন্তু জুলাইয়ের এই ফার্স্ট উইক থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে, কালকে থেকে হওয়ার কথা আছে। তোমাদের ক্লাসে যদি কেউ জয়েন হতে চাও তো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে জয়েন হয়ে যেতে পারো। এছাড়া একটা কথা বলে রাখি, দেখো আমার কাছে এই যে একদম কারেন্ট ইয়ার থেকে 2000 পর্যন্ত প্রত্যেকটা ইয়ারে মানে কোশ্চেনের সলিউশন কিন্তু তোমরা পাবে, ঠিক আছে, একদম 2000 থেকে মানে প্রায় 20 থেকে 22 বছরের সলিউশন বা আপকামিং যে পরীক্ষা আসছে সেটারও সলিউশন কিন্তু তোমরা পাবে এবং তোমাদেরকে আমি সেটা করাবো, ঠিক আছে। আমি যারা WBCS অপশনাল ফিজিওলজিও পড়ে তাদেরকেও আমি করিয়েছি। পুরো 2000 সাল থেকে একদম 2022, 23, 24 সাল পর্যন্ত যত কোশ্চেন থাকবে সমস্ত কোশ্চেনের সলিউশন কিন্তু তোমরা আমার কাছে পাবে। তো যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এবার যেহেতু 2000 সাল পর্যন্ত অতগুলো কোশ্চেন এখন আমি দেখে উঠতে পারিনি, তো হতে পারে হয়তো ইন্টেগুমেন্টারি বা ফ্যারিঞ্জিয়াল নেফ্রিডিয়াও এসছে এক্সামে। তো যেহেতু সেপ্টালটা আমি এখন পেয়েছি, সেপ্টালটা তোমাদের করিয়ে দিচ্ছি, কিন্তু বাকি দুটোও কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। যদি না এসে থাকে আমি তাও করিয়ে দেবো, কারণ এটা যখন এসছে এই দুটো না আসার কিছু নেই। প্লাস তোমাদের সিলেবাসের ইচ অ্যান্ড এভরি টপিকের নোট কিন্তু তোমরা পেয়ে যাবে। কোনো বই খুঁজতে হবে না, কিচ্ছু পড়তে হবে না, শুধু নোট পড়বে, লেখা প্র্যাকটিস করবে, এক্সাম হলে চলে যাবে। কারণ তোমাকে এখানে স্কোর তুলতে হবে, তোমাকে কিন্তু এখানে জুলজি অনার্স পড়তে হচ্ছে না। তো যেভাবে স্ট্র্যাটেজিক্যালি স্মার্ট ওয়েতে পড়লে তুমি নাম্বারটা বেশি পাবে, তুমি কম এফোর্ট দেবে, কম টাইম দিয়ে তুমি নাম্বারটা যখন বেশি পাবে সেটা তোমার কাছে বেশি মানে ফ্রুটফুল, তাই না? কারণ তুমি সময় কম দিচ্ছ, এফোর্ট কম দিচ্ছ, কিন্তু তোমার নাম্বারটা ভালো আসছে। সেটা ভালো নাকি প্রচুর সময় দিলে একটা মানে এক একটা নোট তৈরি করতে অনেক অনেক সময় লাগে, ঠিক আছে, আমি নিজে তৈরি করছি আমি জানি এক একটা নোট তৈরি করতে অনেক অনেক সময় লাগে। এতটা সময় যদি তোমরা নোট তৈরি করতেই দিয়ে দাও, তোমাদের নোট তৈরি করতেই 2 বছর লেগে যাবে, তাই না? কারণ তোমাদেরকে তো শুধু নোট তৈরি করে না, তোমাদের নোট তৈরির সঙ্গে সঙ্গে আদার্স অন্যান্য সাবজেক্টও পড়তে হচ্ছে। সুতরাং অত কেন হেডেক নেবে? তৈরি জিনিস পাবে, পড়বে, লেখা প্র্যাকটিস করবে, এক্সাম হলে গিয়ে লিখবে, আর বাকি যে টাইমটা বাঁচবে সেই টাইমটা তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি অন্যান্য সাবজেক্টে দাও। আমার মতামতটা আমি জানালাম, অবশ্যই প্রত্যেকের পার্সোনাল মতামত থাকতে পারে, বাট আমার মনে হয় এই স্ট্র্যাটেজিটা ফলো করলে অনেক বেশি বেশি স্কোর করা যায়। আমার এই কথা শুনে যারা পড়াশোনা করেছে তারা অলরেডি গ্রুপ এ, গ্রুপ বিতে কিন্তু WBCS অপশনাল ফিজিওলজি নিয়ে জয়েন করেছে। আমি চাইবো জুলজি নিয়েও তোমরা যারা দিতে চাইছো তারাও তোমরা গ্রুপ এ, গ্রুপ বিতে জয়েন করো। আচ্ছা, তাহলে বোঝা গেল। চলো এবার ক্লাসে ফিরে আসি। তাহলে নেফ্রিডিয়া 3 ধরনের হচ্ছে অ্যানেলিয়াতে, একটা হলো সেপ্টাল, একটা ইন্টেগুমেন্টারি, একটা হলো ফ্যারিঞ্জিয়াল। আচ্ছা, এবারে দেখো বলেছে স্ট্রাকচার অফ সেপ্টাল নেফ্রিডিয়া। Septal nephridia is an excretory system. A typical septal nephridium consists of 3 main part. এটার 3টে মেইন পার্ট রয়েছে, ঠিক আছে, কি কি দেখো, নেফ্রোডিওস্টোম, বডি আর হলো টার্মিনাল ডাক্ট। এই 3টে বিষয় আজকে আমাদেরকে জানতে হবে। দেখো প্রথমে আসছে নেফ্রোডিওস্টোম। নেফ্রোডিওস্টোম সম্বন্ধে কি কি জিনিস পড়তে হবে বলেছে, ইট ইজ অলসো কল্ড নেফ্রোস্টোম। এটার আরেকটা নাম কি? আরেকটা নাম হলো নেফ্রোস্টোম। It is funnel shaped and externally ciliated. এটা হলো ফানেলের মতো দেখতে এবং এক্সটার্নালি মানে বাইরের দিকে সিলিয়া যুক্ত। এখানে দেখতে পাচ্ছ ছবিটা, একটু মানে আমি ক্লিয়ার ছবিটা পাইনি এটা, ঠিক আছে, এই ছবিটাই পেলাম, ভেবেছিলাম হাতে দেবো, পরে দেখলাম যে এই ছবিটা রয়েছে, তো ওই জন্য এটাই দিলাম। যদি দেখা না যায় আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে, নেক্সট আমি যে আবার জুলজির ক্লাস দেবো যখন, তখন এই ছবিটা আমি হাতে এঁকে তোমাদের দেখিয়ে দেবো। আচ্ছা, বলেছে ইট কনসিস্ট অফ মাউথ লাইক ওপেনিং হুইচ ইজ সারাউন্ডেড বাই লার্জার আপার লিপ অ্যান্ড স্মলার লোয়ার লিপ। চলো একটু ছবিটা দেখে নিই। দেখো এই যে মাউথ পয়েন্ট করা, ঠিক আছে, এটা হলো মাউথ, আর এই যে দেখো সিলিয়া, দেখতে পাচ্ছ এগুলো। আচ্ছা, এবার বলেছে ইট কনসিস্ট অফ মাউথ লাইক ওপেনিং হুইচ ইজ সারাউন্ডেড বাই লার্জার আপার লিপ, ঠিক আছে। আপার লিপ কোথায় রয়েছে দেখো, এই যে আপার লিপ, ঠিক আছে, এটা হলো আপার লিপ আর এটা হলো লোয়ার লিপ আর এটা হলো মাউথ, ঠিক আছে। তাহলে মাউথ উপরের দিকে রয়েছে আপার লিপ, এখানে নিচের দিকটায় রয়েছে লোয়ার লিপ। দেন কি বলেছে,
upper lip is formed by a large central cell and 8 or 9 marginal cell. এখানে দু ধরনের সেল দেখতে পাওয়া যায় নেফ্রোস্টোমে, একটা হলো সেন্ট্রাল সেল, একটা মার্জিনাল সেল। সেন্ট্রাল সেল কোনটা দেখো, এই যে কেন্দ্রে দেখতে পাচ্ছ বড় করে রয়েছে, এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল সেল। একটু আমি ড্র করে দিই জিনিসটা, জানি না কতটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটা হলো একটা সেন্ট্রাল সেল, আর এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলো হলো সব মার্জিনাল সেল। এই যে মার্জিনাল সেল, এই যে সেন্ট্রাল সেল। ঠিক আছে, তাহলে আপার পার্টে কি হচ্ছে, আপার পার্টে একটা সেন্ট্রাল সেল আর 8 to 9 মার্জিনাল সেল থাকছে। সেখানে লোয়ার পার্ট দেখো, লোয়ার পার্ট ইজ ফর্মড অফ 4 or 5 কম্প্যাক্ট সেল। লোয়ার পার্টে কি রয়েছে, 4 থেকে 5টা কম্প্যাক্ট সেল রয়েছে। The lips have several rows of cilia. Lips এ কি রয়েছে, several row রয়েছে, সিলিয়ার অনেক রো রয়েছে। যে দেখো এখানে আপার লিপেও কিছু রো রয়েছে, লোয়ার লিপেও কিছু সিলিয়া রয়েছে। Due to continuous movement of cilia, all the nitrogenous substances of the coelomic fluid are absorbed in the nephridium. এবার দেখো নেফ্রিডিয়ার মূল কাজ কি, মূল কাজ হলো এক্সক্রিশনে হেল্প করা, তাই তো। এবারে দেখো বলেছে এই যে মুভমেন্ট হচ্ছে, সিলিয়ার কন্টিনিউয়াস মুভমেন্ট হচ্ছে, এর জন্য কি হচ্ছে, অল দ্য নাইট্রোজেনাস সাবস্টেন্স, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো কি হয়, নেফ্রন বাইরে বার করে দেয়, তেমনি এদের বডিতেও নাইট্রোজেনাস যে সাবস্টেন্স গুলো রয়েছে এগুলোকেও বাইরে বার করে দিচ্ছে। সাবস্টেন্স অফ দ্য সিলোমিক ফ্লুইড, সিলোমিক ফ্লুইডে যে সমস্ত নাইট্রোজেনাস সাবস্টেন্স রয়েছে সেগুলো কি হয়ে যাচ্ছে, অ্যাবজর্ব, শোষিত হয়ে যাচ্ছে, কোথায়, ইন দ্য নেফ্রিডিয়াম। এই নেফ্রিডিয়ামে এগুলো সিলিয়ার মাধ্যমে কিন্তু শোষিত হয়ে যাচ্ছে। তাহলে নেফ্রিডিওস্টোমে একটা পয়েন্ট হলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, লেখার সময় তোমরা যখন লিখবে তখন আরেকটু অ্যাড করে নোটসে ওটা লিখতে হবে, যারা ক্লাস করবে নোটটা পেয়েই যাবে। আচ্ছা, এবারে দেখো বডি, বডির দুটো পার্ট রয়েছে, কি কি, এ শর্ট স্ট্রেট লোব, আর একটা হলো এ লং টুইস্টেড লুপ হ্যাভিং 2 লিম্ব। এটা কিন্তু লুপ, এটা লোব। 2 লিম্ব কি কি, একটা হলো প্রক্সিমাল লিম্ব, একটা হলো ডিস্টাল লিম্ব। ঠিক আছে, এবার আমরা একটু ছবিটা দেখে নিই। দেখো এটা হলো, এটাকে বলে এপিক্যাল পার্ট, আর এটাকে বলছে হলো টার্মিনাল পার্ট। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এই যে প্রক্সিমাল লিম্ব টুইস্টেড লুপ, ডিস্টাল লিম্ব দেখতে পাচ্ছ, আচ্ছা স্ট্রেট লোব, নেফ্রোস্টোম, তারপরে নেক, নেকের পরে বডিটা স্টার্ট হচ্ছে। তো মোটামুটি যে পয়েন্টগুলো তোমরা এখন পড়লে সেগুলো এখানে রয়েছে। আচ্ছা এইবারে দেখো টার্মিনাল ডাক্ট, লাস্ট পার্ট আমরা কি দেখেছিলাম, নেফ্রোস্টোম, বডি, টার্মিনাল ডাক্ট। টার্মিনাল ডাক্ট কি বলেছে, ইট ইজ দ্য এন্ড পার্ট অফ দ্য মেইন বডি। টার্মিনাল ডাক্টে দেখো প্রথমে রয়েছে প্রক্সিমাল লিম্ব। প্রক্সিমাল লিম্ব কি হচ্ছে, প্রক্সিমাল লিম্ব যাচ্ছে হলো টার্মিনাল ডাক্টে। দেখো এখানে একটু তোমাদেরকে এগুলো দেখিয়ে দিই, টার্মগুলো একটু দেখে নাও। দেখো এই যে রয়েছে হলো টার্মিনাল নেফ্রিডিয়াল ডাক্ট। ঠিক আছে, টার্মিনাল নেফ্রিডিয়াল ডাক্ট। এবারে প্রক্সিমাল যে লিম্বটা রয়েছে, এই যে প্রক্সিমাল লিম্ব দেখতে পাচ্ছ, প্রক্সিমাল লিম্ব থেকে কি হচ্ছে, যে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো কোথায় চলে যাচ্ছে, এই টার্মিনাল ডাক্টে চলে যাচ্ছে। এই যে এখান থেকে টার্মিনাল ডাক্ট। এবারে কি হচ্ছে, টার্মিনাল ডাক্ট থেকে চলে যাচ্ছে সেপ্টাল এক্সক্রিটরি ক্যানেল। টার্মিনাল ডাক্ট, এই যে এগুলো সব টার্মিনাল ডাক্ট, এখান থেকে চলে যাচ্ছে সেপ্টাল এক্সক্রিটরি ক্যানেল। এই যে দেখতে পাচ্ছ একটা ক্যানেল গেছে এখান থেকে, এটাকে বলা হচ্ছে সেপ্টাল এক্সক্রিটরি ক্যানেল। দেন দেখো সেপ্টাল এক্সক্রিটরি ক্যানেল কোথায় চলে যাচ্ছে, এ পেয়ার অফ সুপ্রা ইন্টেস্টিনাল এক্সক্রিটরি ডাক্ট। এটা আবার কোথায় কি জয়েন হচ্ছে, এ পেয়ার মানে এক জোড়া সুপ্রা ইন্টেস্টিনাল এক্সক্রিটরি ডাক্ট। এই দেখো সুপ্রা ইন্টেস্টিনাল এক্সক্রিটরি ডাক্ট কোনটা, এই যে দুটো। ঠিক আছে, এই দুটো হলো সুপ্রা ইন্টেস্টিনাল এক্সক্রিটরি ডাক্ট, এখানে গিয়ে জয়েন হচ্ছে, তারপরে এখান থেকে কি হচ্ছে, ওয়েস্ট ম্যাটেরিয়ালটাকে বার করে দিচ্ছে।
তাহলে তোমাকে যখন টার্মিনাল ডাকটা লিখতে হবে তখন এই যে ফ্লোচার্টটা তোমাকে একটু ডেসক্রাইব করতে হবে। এবারে ছবিগুলো তো অবশ্যই দিতে হবে, এবং ছবি দিয়ে যদি এই কোশ্চেনটা সুন্দরভাবে তুমি রিপ্রেজেন্ট করে আসতে পারো, তোমাকে 4 আউট অফ 4 পেতে কিন্তু কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, 4 আউট অফ 4 কিন্তু তুমি পেয়ে যাবে। এবং এর জন্য তোমাকে কি করতে হবে, প্রচুর প্রচুর করে লেখা প্র্যাকটিস করতে হবে। এবং লেখা প্র্যাকটিস যদি করতে চাও, ঠিক আছে, এক্সাম দিতে চাও, হ্যাঁ, নোটসগুলো পড়ে পড়ে, তাহলে কিন্তু অবশ্যই ক্লাসে জয়েন করে যেও। অনেক অনেক হেল্প পাবে তোমরা, হ্যাঁ, অনেক অনেক হেল্প পাবে। মানে বাড়িতে কি হয়, বাড়িতে মনে হলো যে না আমি একটা প্রশ্ন লিখলাম, থাক আর লিখতে ইচ্ছা করছে না, আমি পরের প্রশ্ন আবার কালকে লিখবো। এই জিনিসটা কিন্তু কারোর গাইডেন্সের আন্ডারে থাকলে হয় না, কারণ ওখানে তোমার সঙ্গে আরো 10 জন পড়ছে, তারা যখন ঠিক করে পড়াশোনা করবে তুমি বাধ্য তুমি ঠিক করে পড়তে, ঠিক না? তো আমি যখন বলবো যে এই 5টা কোশ্চেন আমাকে তোমরা লিখে দেখাও, তখন কিন্তু তুমি লিখবে। 5টা কোশ্চেন তোমাকে লিখতেই হবে, কারণ তুমি না লিখলে আরো 5 জন লিখে কিন্তু এগিয়ে যাচ্ছে তোমার থেকে। তো এটা কি একটা কারোর গাইডেন্সের আন্ডারে থাকলে কম্পিটিশনটাও ফিল করা যায় সবার মধ্যে, যে না সবার মধ্যে এই 10 জনের মধ্যে, এই 20 জনের মধ্যে আমার পজিশনটা কোথায় রয়েছে, ঠিক আছে, এই 30 জনের মধ্যে আমার পজিশনটা কোথায় রয়েছে, তাহলে যখন মেইন এক্সাম হবে তখন আমি কোন পজিশনে থাকবো, আমাকে তাহলে আরো ভালো করে লেখা প্র্যাকটিস, এই যে একটা কম্পিটিশন ফিল করা, এই জন্য কারোর একটা গাইডেন্সে থাকা দরকার। বাড়িতে একা একা হলে কি হয়, আজকে হয়তো ইচ্ছা করলো না লিখতে, আজকে তুমি লিখলে না, কিন্তু এটা কিন্তু কারোর আন্ডারে থাকলে কিন্তু এটা কখনোই হবে না। তোমার আরো ভালো করে লেখা প্র্যাকটিস হবে এবং তুমি কিন্তু স্কোরটাও তখন ভালো করতে পারবে। কেন? কারণ যত লিখবে তত তোমার ভুল সংশোধন হবে, তাই না? আমি যখন খাতাটা চেক করবো বলবো এভাবে লিখতে হবে না, এইভাবে লিখবে, তত তোমার ভুল সংশোধন হবে, তত কিন্তু ফুল মার্কস পাওয়ার চান্স তোমার বেড়ে যাবে। তো এই গেল হলো স্ট্রাকচার। এবার দেখো ফাংশন হলো কি, এক্সক্রিশন করা, রেজন পদার্থ বাইরে বার করে দেওয়া, এটা হলো মেইন ফাংশন, ঠিক আছে। তো এটাতে যদি 4 মার্কস থাকে তো 3+1, স্ট্রাকচারে 3, ফাংশনে 1, এরকম ভাবে মার্কস ডিভিশনটা থাকবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।